তারেক রহমানের মতবিনিময়ের বাস্তবতায় আমি একটু সমালোচনা করতে চাই আমার জায়গা থেকে। মতবিনিময়ের যেই ব্যাপারটি ছিল, অনেকেই অনেক রকম কথা বলেছেন। তারেক রহমানের সীমাবদ্ধতা, উনি দেশে ছিলেন না, উনি অনেক কিছু জানেন না, অনেক কিছুতে উনি বোঝানোর চেষ্টা করেছেন। আমি সকলের প্রতি ব্যক্তিগতভাবে সম্মান রেখে আপনাদের পেশাগত সমালোচনাটা আমি করব। বিগত বছরগুলো বাদ, আওয়ামী লীগ সরকারের আমলে বাদই দিলাম, এই 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারেক রহমান এবং বিএনপির প্রতি আমাদের গণমাধ্যমগুলো যেই অবিচার করেছে, যেই বৈষম্যের শিকার হয়েছে বিএনপি এবং তারেক রহমান, খুব ছোট করে যদি কয়েকটি বলি। আচ্ছা, জুলাই গণঅভ্যুত্থান, এই যে 24-এর গণঅভ্যুত্থান হোক এই মুহূর্তের স্লোগান দফা 1, দাবি 1, খুনি হাসিনা পদত্যাগ। তারেক রহমান যে 8 দিন 9টি বক্তব্য, 9 বার তিনি যে দেশবাসীর উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, ফেসবুক ইউটিউবে তো মিলিয়ন মিলিয়ন মানুষ তারেক রহমানের বক্তব্য প্রত্যেক দিন দেখেছেন। সেই জুন মাসের 15 তারিখ থেকে শুরু করে জুলাই মাসের 16 তারিখ, জুলাই মাসের 18 তারিখ, জুলাই মাসের 19 তারিখ, জুলাই মাসের 21 তারিখ, এরপরে হচ্ছে আগস্ট মাসের 1 তারিখ, আগস্ট মাসের 4 তারিখ, আগস্ট মাসের 5 তারিখ, 2 দফা তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। এর মধ্যে 18 জুলাই এবং 21 জুলাই এই 2 দিনের বক্তব্য শুনে শেখ হাসিনা যে বিচলিত হয়েছিলেন, তখন প্রকাশ্যেই যে তিনি কারফিউ ভেঙেও তো এরা বলেছিলেন যে কারফিউর মধ্যেও ওই তারেক যে নির্দেশে এরা কারফিউর মধ্যেও মিছিল করে, এরাই করে। দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয়। প্রথম দফা। দ্বিতীয় দফা 1 আগস্ট তারেক রহমান যখন বলেছেন যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার পাশে আন্দোলনে দেশবাসী, অভিভাবকরা সবাই রাজপথে, যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার তাদের গিয়ে একটা মেসেজ দিচ্ছে, যার যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন নকল করে। শেখ হাসিনা তখন জাহাঙ্গীর কবির নানককে ফোন করেছিলেন, পরবর্তীতে সেই ফোনের অডিও কিন্তু ফাঁস হয়েছিল। আমাদের গণমাধ্যমগুলো কিন্তু তারেক রহমান ইস্যুতে শেখ হাসিনা আর জাহাঙ্গীর কবির নানকের কথোপকথন হেডলাইন করেনি বেশিরভাগ গণমাধ্যম, এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ওইটাকে অ্যাভয়েড করে গিয়ে জাতীয় পার্টি নিয়ে কী বলেছে সেটাকে শিরোনাম করেছে বা হেডলাইন করেছে। তারেক রহমান যে এই যে 8 দিন যে 9 বার বক্তব্য দিয়েছেন, 5 আগস্টের আগ পর্যন্ত নিষিদ্ধ ছিল, ঠিক আছে, তারপরে তো এত ফলো আপ রিপোর্ট করলেন, এত ডকুমেন্টারি করলেন, 24-এর গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি করেছে, সবগুলো গণমাধ্যম হই হই রই রই করে করেছেন। একটি গণমাধ্যমে কি বলতে পারবেন যে তারেক রহমান যে 8 দিন যে 9টা বক্তব্য দিয়েছে সেইটা আপনারা কেউ দেখিয়েছেন? কোনো পত্রিকা কি বড় করে কোনো প্রতিবেদন করেছে বিএনপি বা তারেক রহমান বা এই যে তাদের ভূমিকা কি জুলাই গণঅভ্যুত্থানে? কয়টা গণমাধ্যম দেখেছেন? কজন সম্পাদক দেখেছেন? কজন সাংবাদিক নেতা দেখেছেন বলেন তো? দেখাননি। ইচ্ছাকৃতভাবে তারেক রহমানের ভূমিকাকে ইতিহাস থেকে দূরে রাখার জন্য এটা আপনারা করেছেন, নাহলে আপনারা দেখাইতেন। এবং 2014 সালের 15 জুলাই তারেক রহমান যে প্রথম কোটা সংস্কারের কথা বলেছিলেন, 5% কোটার বেশি রাখার কোনো যৌক্তিকতা নেই। সরকারি চাকরির যে কোটা আছে এখন বোধহয় দেশে যেটা আছে প্রায় 50 ভাগের মতন কোটা আছে। আমি মনে করি এই কোটাটা 50 থেকে কমিয়ে মেধাবীদেরকে জায়গা দেওয়ার জন্য 5% মধ্যে নিয়ে আসা উচিত। এই যে জুলাই গণঅভ্যুত্থানের কথা বললাম, আরেকটি বলি, হ্যাঁ, বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয় 14 বছর আগে। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। এখন এটি সবাই আমরা সবার সামনে সেই ভিডিও ফুটেজ, সেই নিউজ, তাই না? খুবই হই হই রই রই কান্নায় 24-এর গণঅভ্যুত্থানের আগের কয়েক বছরে কেউ তো এটি নিয়ে উচ্চারণ করার সাহস, সুযোগ বা পরিস্থিতি ছিল না। কবে থেকে এটি আবার সামনে আসলো একটু বলেন তো, কার কার মনে আছে বলতে পারবেন? মিরাজ হোসেন গাজীর বিশেষ রিপোর্ট। কার কাছে আমি বিচার চাইব? সেদিন বেগম খালেদা জিয়ার কান্নায় কেঁদেছিলেন বিএনপির গুলশান কার্যালয়। প্রথম প্রতিবেদনটি জাতীয় গণমাধ্যমে প্রচার হয় টেলিভিশনে, বাংলা ভিশনে, নভেম্বর মাসের 23 তারিখ। এরপরে 23 তারিখ, 24 তারিখ বাংলাদেশের সবগুলো মিডিয়া সেই খবর প্রচার করে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাস ধরেন, 3.5 মাস। এই সময়ের মধ্যে 3.5 মাসে কারো মাথায় কি এইটা চিন্তা হয় নাই যে ইতিহাসে এরকম একটি ন্যাক্কারজনক এবং জঘন্যতম রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা ফ্যাক্ট চেক করে, আসল রহস্য উদ্ঘাটন করে আমরা সামনে তুলে ধরি? কেউ কি ধরেছেন? হয়তো এই গণভবনের ভেতরে বসে দেখছিলেন আর উপভোগ করছিলেন সে সময়ের প্রধান। কেউ ধরেননি, কেউ ধরেননি। আমি মিরাজ হোসেন গাজী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি কিন্তু এটা আমার অফিসের অ্যাসাইনমেন্ট না। ওই 24-এর গণঅভ্যুত্থানে, জুলাই গণঅভ্যুত্থানে তারেক রহমান বিএনপির ভূমিকার ডকুমেন্টারিও আমার অফিসের কিন্তু অ্যাসাইনমেন্ট না। এই খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের মূল রহস্য 14 বছর পর রিপোর্ট আমি করলাম, এটি কিন্তু আমার অফিসের অ্যাসাইনমেন্ট ছিল না। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি আগস্ট মাসে রিপোর্টটি তৈরি করে রাখি এবং বাংলাদেশে সেটি প্রচার হয়। হওয়ার পরে তো হইচই রই রই, সারা দেশে তোলপাড়, অন্যান্য টেলিভিশন পত্রিকা, এরপরে ধারাবাহিকভাবে ব্যাপকভাবে সেটি কিন্তু আলোচিত হয়, ছড়িয়ে যায়। এই যে বাংলা ভিশনে
এই রিপোর্টটি যে প্রচার হলো, এই যে মিরাজ হোসেন গাজী ব্যক্তি উদ্যোগে এই রিপোর্টটি কিন্তু আমি যে করে এরপর টেলিভিশনে প্রচার করার পরে সবগুলো গণমাধ্যম করা শুরু করলেন, এখন পর্যন্ত সেটি নিয়ে আলোচনা। এখন যদি আমি বলি যে আমি না করলে তো আপনারা কেউ করতেন না, যদি বলে যে না করতাম আপনি, আর তাহলে আগে 4 মাস কেন করেননি? এই যে এরপরে জুলাই গণ অভ্যুত্থানে তারেক রহমান বা বিএনপি ভেঙে তারেক রহমান 9টা বক্তব্য দিয়েছে 8 দিনে, সেগুলো নিয়ে এখন পর্যন্ত তো কয়টা গণমাধ্যম করেছেন? 2-1টি গণমাধ্যম ছিটে ফোটা হয়তো উল্লেখ করেছে, তাছাড়া বেশিরভাগই কিন্তু ইতিহাস থেকে এই অধ্যায়টা আপনারা আড়াল করে রেখেছেন। অনেকেই অনেক দায়িত্ব নিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের 5 আগস্ট পরবর্তী সময়ে। সেই গণমাধ্যমগুলো পর্যবেক্ষণ করলে কি দেখা যাবে যে এই যে আমি যেটি বললাম যে জুলাই গণঅভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা কী ছিল, বা এই যে শেখ হাসিনা যে 2 দফা ঘাবড়ে গিয়েছিলেন এবং 18 জুলাই তারেক রহমান যে নিশ্চিতভাবে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন শেখ হাসিনার পতন সময়ের ব্যাপার মাত্র। খুনি হাসিনা জনগণের কাছে আত্মসমর্পণের দ্বার প্রান্তে, এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। আমি আমার দায়িত্বটুকু পালন করেছি, এরপর হয়তো অনেকেই করবেন ভবিষ্যতে, বাট 1.5 বছর চলে গেছে, আমরা অনেকেই কিন্তু করিনি। এটি কি একেবারেই আমরা বলতে পারি যে এখানে আমাদের দায়িত্ব বা দায় নেই, দায়িত্ব ছিল না, আমরা অবহেলা করিনি বা অনিয়ম করিনি বা পেশাদারিত্বের বাইরে কি আমরা যাইনি বা হেলাফেলা করিনি? যেটাই বলি না কেন, বিএনপির বিরুদ্ধে নিউজ এগুলো বাদ দিলাম, এগুলো প্রসঙ্গ না, কিন্তু যেটা বাস্তব ঘটনা ইতিহাসের সাক্ষী হওয়ার কথা সেটা আমরা এড়িয়ে গেলাম কি করে?